টেকনোলজির দুনিয়ায় কোনো টুলসই কিন্তু পারফেক্ট না। তাই একজন ভালো রিয়েক্ট ডেভেলপার হতে হলে আপনাকে শুধু রিয়েক্টে কোড করতে জানলেই হবে না, বরং কোন প্রবলেম সলভ করার জন্য রিয়েক্ট এসেছিল আর কোন প্রবলেম রিয়েক্ট আমাদের জন্য সাথে করে নিয়ে এসেছিল এগুলোও জানতে হবে। কারণ সামনের ভিডিওগুলোতে আমরা দেখব এই প্রবলেমগুলোই নতুন নতুন রিয়েক্টের কনসেপ্ট যেমন রিয়েক্ট সার্ভার কম্পোনেন্ট এগুলো নিয়ে এসেছিল। আর আপনার নেক্সট প্রজেক্টে আপনি কোন টুলস ব্যবহার করবেন সেই ডিসিশন নিতে হলেও কিন্তু আপনাকে এই প্রবলেমগুলোর উত্তর জানতে হবে। একদম সহজ ভাষায় বলতে গেলে রিয়েক্ট এসেছিল প্রিভিয়াস অ্যাপ্রোচগুলোর থেকে এফিসিয়েন্টলি ইউজার ইন্টারফেস ডিজাইন করা এবং ডেভেলপার এক্সপিরিয়েন্স ভালো করার জন্য। প্রিভিয়াস অ্যাপ্রোচগুলোতে যেমন পিএইচপি অথবা নোড.জেএস এর সাথে কোনো ভিউ ইঞ্জিন যেমন ইজেএস ব্যবহার করে আমরা সার্ভার থেকেই একটা এইচটিএমএল পাঠিয়ে দিতাম। এই অ্যাপ্রোচের প্রবলেম ছিল এটা ছিল মনোলিথ টাইপের অ্যাপ্লিকেশন, মানে ক্লায়েন্ট এবং সার্ভার কোড একসাথেই থাকতো, যার ফলে এগুলো স্কেল করা ছিল একটু কষ্টকর এবং ডেভেলপার এক্সপিরিয়েন্সও খুব বেশি ভালো ছিল না। আর কমপ্লেক্স ইউজার ইন্টারফেস ডিজাইন করাটাও একটু কমপ্লেক্স ছিল। এইসব সমস্যার সমাধান রিয়েক্ট আমাদের কাছে নিয়ে আসলো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এর মাধ্যমে। সো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং কীভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে এই ডায়াগ্রামটা দেখতে পারি। প্রথমে একটা ক্লায়েন্ট, এটা হতে পারে কোনো মোবাইল ডিভাইস অথবা কোনো ডেস্কটপ ডিভাইসের ব্রাউজার। সেই ক্লায়েন্ট আমাদের সার্ভারে আমাদের সাইটের জন্য রিকোয়েস্ট করে। এরপর সেই সার্ভার সেই রিকোয়েস্টের রেসপন্স হিসেবে একটা এমটি এইচটিএমএল ফাইল পাঠিয়ে দেয়, যে এইচটিএমএল সাথে এর নেসেসারি জাভাস্ক্রিপ্টগুলো ট্যাগ করা থাকে। সেটা ব্রাউজারে পৌঁছানোর পর সেই এইচটিএমএল জাভাস্ক্রিপ্টকে ডাউনলোড করা শুরু করে। যেটা ডাউনলোড হওয়ার পর সেই জাভাস্ক্রিপ্ট পার্স হয়ে আমাদের ডমকে রেন্ডার করা শুরু করে। এবার সেই ডম আমাদের জন্য প্রয়োজনীয় যে ডেটাগুলো সেগুলো ফেচ করা শুরু করে, যেমন কোনো প্রোডাক্টের ডেটা হতে পারে, যেমন ইউজার ডেটা হতে পারে, ইত্যাদি যেসব ডেটা আছে সেগুলো আমাদের ফেচ করা শুরু করে। সেই ডেটা যখন ফেচ হওয়া শেষ হয়, তারপর সেই ডেটাগুলো রেন্ডার হওয়ার পর আমরা মিনিংফুল কিছু আমাদের ওয়েবসাইটে দেখতে পাই। লং একটা প্রসেস, রাইট? সো এই অ্যাপ্রোচের মাধ্যমে রিয়েক্ট আমাদের জন্য অনেকগুলো প্রবলেম সলভ করলেও বেশ কিছু প্রবলেম আমাদের জন্য নিয়ে এসেছিল। ফর এক্সাম্পল, ক্লায়েন্ট নিডস টু ডু এ লট অফ ওয়ার্ক। মানে হচ্ছে আমাদের মতো ডেভেলপারদের হয়তো বা কোনো হাই কনফিগারেশন পিসি আছে, বাট এন্ড ইউজারে কিন্তু সবসময় এরকম হাই কনফিগারেশনের কোনো ডিভাইস থাকবে না। আর যদি সেটা মোবাইল ডিভাইস হয় তাহলে কিন্তু সাধারণত আরও একটু কম পাওয়ারফুল হবে। তাই ক্লায়েন্টের উপর প্রেশার বেড়ে যাওয়ার মাধ্যমে আমাদের কিছুটা প্রবলেম সৃষ্টি হলো। আবার মেটাডাটা এবং এসইও ইস্যুটাও একটা বড় একটা ইস্যু। আমরা সাধারণত সোশ্যাল মিডিয়াতে যখন কিছু শেয়ার করি, তখন কিন্তু সেখানে আমরা ওই লিঙ্কের একটা প্রিভিউ দেখতে পাই, সেটা টাইটেল বা ইমেজ সহ। কিন্তু ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ে শুধুমাত্র একটা এমটি এইচটিএমএল প্রথমবার পাঠানোর ফলে যেটা হলো, ওই এইচটিএমএল এর মধ্যে আমাদের কিন্তু কোনো মেটা ট্যাগ ছিল না। সাধারণত আমাদের সোশ্যাল মিডিয়াগুলো সেই মেটা ট্যাগ থেকেই আমাদের টাইটেলগুলো, ডেসক্রিপশনগুলো, ইমেজগুলো নিয়ে নিত। যার ফলে ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ে যখন আমরা সেগুলো পাচ্ছি না, ফলে লিঙ্ক শেয়ারের পর আমরা সেই প্রিভিউগুলো দেখতে পাচ্ছি না। সেইম প্রবলেমের কারণেই এসইওতে একটা বড় ইমপ্যাক্ট পড়লো। গুগল সাধারণত মেটাডাটাগুলো থেকে আমাদের এসইও ইনফরমেশন নিয়ে থাকে এবং ওয়েবসাইটে আমাদের মিনিংফুল ডেটাগুলো থেকে সে তাদের এসইও ইনফরমেশন নিয়ে থাকে। কিন্তু যেহেতু ইনিশিয়াল রিকোয়েস্টে আমরা শুধুমাত্র একটা এমটি এইচটিএমএল পাচ্ছি, যার ফলে এই ডেটাগুলো গুগল ঠিকভাবে না পাওয়ায়, গুগল বট ঠিকভাবে না পাওয়ায় আমাদের কিন্তু এসইওতে একটা বড় ইমপ্যাক্ট পড়লো। যদিও গুগল কিছুদিন আগে দাবি করেছে যে তারা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে রেন্ডার করেও ডেটা ক্রল করতে পারে, বাট স্টিল আমরা রিয়েল লাইফ আমাদের সিনারিওগুলো দেখি, আমি নিজে পার্সোনালি দেখেছি যে অ্যাকচুয়ালি এটা খুব বেশি একটা কার্যকর না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের রিয়েল ডেটাগুলো গুগল ক্রল করতে পারে না। তাই এই প্রবলেমটা ছিল একটা বড় প্রবলেম। আরও একটা বড় প্রবলেম ছিল ওয়াটারফল ইস্যু। ওয়াটারফল তখনই হয় যখন একটা কাজ আরেকটা কাজের জন্য ওয়েট করতে হয়। ফর এক্সাম্পল, এই এক্সাম্পলে বুক ডেটাটা দেখার জন্য আমাকে কিন্তু আরও ৩টা রিকোয়েস্টের উপর ডিপেন্ড করতে হচ্ছে। প্রথমে এইচটিএমএল রেসপন্সিভ আসতে হচ্ছে, তারপর সেই এইচটিএমএল যখন জাভাস্ক্রিপ্ট লোড করা শুরু করে, সেই জাভাস্ক্রিপ্ট লোড হওয়া শেষ হতে হয়, তারপর সেই জাভাস্ক্রিপ্ট আমাদের জন্য অথারের ইনফরমেশনটা ফেচ করে লোড করছে, তারপর সেই অথারের যে বুকগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা বুক ইনফরমেশন দেখার জন্য আমাদের স্ক্রিনে দেখার জন্য আমাদেরকে কিন্তু ৩টা আরও রিকোয়েস্টের উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে। আর সাধারণত কিন্তু একটা এপিআই, একটা পেজের জন্য একটা এপিআই বা ফেচ রিকোয়েস্ট হয় না, অনেকগুলো মাল্টিপল ফেচ রিকোয়েস্ট হয়। তাই এরকম মিনিংফুল ডেটা দেখার জন্য আমার মাল্টিপল ওয়াটারফল ক্রিয়েট হচ্ছে। বাট সবচেয়ে বড় যে ইস্যুটা আমরা দেখতে পাই ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের মধ্যে, সেটা হচ্ছে ইনিশিয়াল রেন্ডারটা স্লো হয়ে যাওয়া। যেহেতু আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ে সম্পূর্ণ কাজগুলোই কমপ্লেক্স ইউজার ইন্টারফেস, ইন্টারেক্টিভিটিগুলো সবগুলোই জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করতে হয়, তাই সাধারণত আমাদের অ্যাপ্লিকেশনে বড় একটা জাভাস্ক্রিপ্ট বান্ডেল ডাউনলোড করতে হয়। আর যেহেতু আমাদের অনেক বেশি রাউন্ড ট্রিপ হয়, আমি বোঝাচ্ছি, যেমন এখানে আমাদের প্রথম একটা সাইট
প্রথমবার লোড হওয়ার জন্য আমাকে একবার এইচটিএমএল এর জন্য রিকোয়েস্ট করে রেসপন্স নিতে হচ্ছে, আবার জাভাস্ক্রিপ্টের জন্য রিকোয়েস্ট করে রেসপন্স নিতে হচ্ছে, আবার যতগুলো ফেচ রিকোয়েস্ট আছে সবগুলোর জন্য একবার করে রিকোয়েস্ট করে রেসপন্স নিতে হচ্ছে। অর্থাৎ একটা পেজ ফুলি দেখার জন্য আমাকে কিন্তু বেশ কয়েকবার সার্ভারের সাথে ক্লায়েন্টের ব্যাক এন্ড ফোর্থ কমিউনিকেশন করতে হচ্ছে। এই রাউন্ড ট্রিপ বেড়ে যাওয়ার কারণে এবং বড় জাভাস্ক্রিপ্ট ফাইল ডাউনলোড করার কারণে আমাদের ইনিশিয়াল যে রেন্ডারটা, অর্থাৎ প্রথমবার আমাদের যে সাইটটা রেন্ডার হয় সেটা কিন্তু স্লো হয়ে যায়। আর এটা একটা বড় প্রবলেম, কারণ কোনো ইউজারই স্লো সাইট পছন্দ করে না। আপনি যদি গুগলে এরকম কিছু স্ট্যাটিস্টিক্স ঘেঁটে দেখেন যে স্লো রেন্ডারের কারণে আমাদের ইউজার বাউন্স রেট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আমরা যদি আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স ম্যাট্রিক্সগুলো দেখি, বেশিরভাগ পারফরমেন্স ম্যাট্রিক্সই কিন্তু ইনিশিয়াল রেন্ডারের সাথে রিলেটেড। ফর এক্সাম্পল টিটিএফবি বা টাইম টু ফার্স্ট বাইট, এফসিপি ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, এলসিপি লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, টিটিআই বা টাইম টু ইন্টারেক্টিভ, এই সব ম্যাট্রিকগুলোই কিন্তু আমাদের ইনিশিয়াল রেন্ডারের সাথে রিলেটেড। অর্থাৎ ইনিশিয়াল রেন্ডার যত ভালো হবে এই ম্যাট্রিকগুলো তত ভালো হবে এবং ওয়েবসাইটের পারফরমেন্স তত বেশি বলে আমরা ধরবো। আর যদি এই ম্যাট্রিক্সগুলো খারাপ হয় তার মানে ওয়েবসাইটের পারফরমেন্স আমরা ধরে নেব যে খারাপ। আর যেহেতু ইনিশিয়াল রেন্ডার স্লো হয়ে গেলে অটোমেটিক এই ম্যাট্রিকগুলো খারাপ হয়ে যায়, তাই আমরা ধরে নিতে পারি আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সও খারাপ হয়ে যাচ্ছে। আমরা যদি সিম্পল একটা এক্সাম্পল ক্লাউডফ্লায়ার দেখি, যে 2.4 সেকেন্ডে যেসব ওয়েবসাইটের ইনিশিয়াল রেন্ডার কমপ্লিট হয় সেগুলোতে আমরা 1.9% কনভার্সন রেট দেখতে পাই। একটু টাইম বেড়ে গিয়ে যখনই 3.3 সেকেন্ড হয়ে যায় ইনিশিয়াল রেন্ডার টাইম, তখনই কনভার্সন রেট ড্রপ করে 1.5%-এ চলে আসে। যখন আরেকটু বেড়ে যায় ইনিশিয়াল রেন্ডার টাইম, তখন কনভার্সন রেট 1%-এর নিচে নেমে আসে, আর আরেকটু বেড়ে গেলে 0.6%-এর বেশি কমে যায় কনভার্সন রেট। তাই ইনিশিয়াল রেন্ডার স্লো হয়ে যাওয়া কিন্তু বড় একটি প্রবলেম। ডেভেলপাররা প্রশ্ন করা শুরু করলো, আমরা কি ক্লায়েন্টে রেন্ডার করে ভুল করছি? যা আমাদের নিয়ে যায় সার্ভার সাইড রেন্ডারিংয়ের দুনিয়ায়। কিন্তু একটি ক্লায়েন্ট সাইড রেন্ডার অ্যাপ্লিকেশনে সার্ভার সাইড রেন্ডারিং নিয়ে আসা কতটা যুক্তিযুক্ত? কীভাবে বা কাজ করবে এই প্রসেস? ওয়েল, লেটস সি।